যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় তিনি শপথ নেন। শপথ নেওয়ার কয়েক মিনিট আগে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। ট্রাম্পের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন। জুবাইর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানীর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন। শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে, কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেয়া হবে না। যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য, শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের প্রধান মনোযোগ একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা। আমেরিকা খুব শিগগিরই আরও মহান, আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে এবং সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে। শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইনটার্ন সিনাওয়ার যাত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। বরগুনায় যত্রতত্র গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসার নামে চলছে জমজমাট ব্যবসা। যেসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে সেগুলো নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। প্রতিনিধি আসাদুজ্জামান অন্তর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরগুনা জেলা শহরের অলিগলিতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। যেদিকেই চোখ যায় সেদিকেই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আবাসিক ভবন এমনকি দোকান ঘুরেও ঝুলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড। যত্রতত্র গড়ে ওঠা এসব বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রই অনুমোদনহীন। নেই নিজস্ব চিকিৎসক, দক্ষ নার্স কিংবা টেকনিশিয়ান। মানসম্মত চিকিৎসা সরঞ্জামের অভাব তো আছেই। ফলে প্রতিদিন সেবা নিতে এসে প্রতারিত হচ্ছে রোগীরা। এই তো এইগুলো তো করা লাগে 2টা 3টা 6টা টাকার খেলা। মানে উনি ডাক্তার, উনি টেস্ট দেয়, উনি সব কিছু করে, আবার উনি রিপোর্ট দেয়। কিছু ডায়াগনোসিস আছে যে কারণে যেটা রোগী আসছে যে ঠিক মতন যে চিকিৎসাটা নিবে সে চিকিৎসাটা সে নিতে পারে না, ব্যয়বহুল হয়। বাইরে গেলে হয়তো সময় লাগে বেশি, টাকাও লাগে বেশি, ওইটা আমরা না পারার জন্য আমরা হসপিটালে আসছি। কর্তৃপক্ষের উদাসীনতায় স্বাস্থ্যসেবার নামে চলছে সীমাহীন দুর্নীতি। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরের পর বছর চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। ছোটখাটো বলতে থাকে, এটা আমি অস্বীকার করবো না। আমি যে আলেম মানুষ, মিথ্যে কথা বলতে পারবো না। ছোটখাটো দুর্ঘটনা মাঝে মাঝে থাকে। ইন্সপেকশন আমার লাস্ট ইয়ার হয়েছে, ইন্সপেকশন ডান,
হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি লাইসেন্স পাইনি। লাইসেন্স তো দেয়, ঠিক সময়তেই দেয়, একটু লেট হয় দেয় লাইসেন্স, আমরা তো ঠিক করে টাকা পয়সা দিয়া। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন। কোথাও যদি কোনো ক্লিনিকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আমরা জানার সাথে সাথে একটা তদন্ত কমিটি করে দিই এবং তদন্ত কমিটির সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করলাম। বরগুনা জেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মোট ৮৬টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাসার। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। সুনামধন্য স্কুলে না পড়েও নিজ অধ্যবসায় সাফল্য কেড়ে নিয়েছে সুশোভন। দেশের সেরা হওয়ার অভিনন্দনের বন্যায় ভাসছে অদম্য মেধাবী সুশোভন বাসারের পরিবার। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। খুলনার বয়রা এলাকায় বাবা মায়ের সাথে বেড়ে ওঠা সুশোভনের 2022 সালে খুলনার TNT আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং 2024 সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে HSC সম্পন্ন করেন। দুটিতেই গোল্ডেন A+ নিয়ে স্বপ্ন ছিল চিকিৎসক হবার। তবে বাবার স্বপ্ন আরেকটু বড়, ভালো চিকিৎসকই নয়, মানুষ হিসেবে দেশ গড়ার কাজে রাখতে হবে অবদান। একমাত্র উপার্জনকারী স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল ছেলে ভালো কিছু করবে, তার পরিশ্রম তাকে ভালো জায়গায় নিয়ে যাবে, এমনটাই চেয়েছিলেন তিনি। আজকে তার পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসেছে। এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তার কৃপাই আজকের আসলে এই পর্যায় পর্যন্ত এসেছে। আর শেষ কথা আমি বলবো যে পরিশ্রমের বিকল্প নেই। ছেলের পড়াশোনার সময় মাকে তার কাছে বসে থাকতে হতো, সে কারণে স্কুলে শিক্ষকতার চাকরি ছেড়ে দেন মা। ছেলে জাতীয় মেধায় প্রথম হওয়ার খবরটি বিশ্বাসই করছিলেন না তিনি। আনন্দে চোখে পানি ধরে রাখতে পারেননি রত্নগর্ভা এই জননী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয়, যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ। ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হয় না, ভালো মানুষও হওয়ার দরকার, তা হয়ে মানুষের সেবা করব। কোনো কোচিং বা প্রাইভেট না পড়েও সাফল্যের শীর্ষস্থানে নিজেকে নিয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুশোভন বাছার। সময় নষ্ট আমি করিনি, কারণ সময় নষ্ট করলে আসলে ভালো কিছু করা যায় না। তো সেই হিসাবে আমি টাইম বেঁধে নিয়ে আমার টপিক অনুযায়ী আমার যেখানে যেখানে সমস্যা ছিল, গ্যাপ ছিল, আমি সেটা বুঝে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে থাকি। এখন সেটারই ফলই আজকে পেয়েছি। একজন দক্ষ চিকিৎসক হয়ে সমাজ ও মানুষের সেবায় নিয়োজিত থাকবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে মাই টিভি বিশেষ সংবাদ। রাজধানীতে বেড়েই চলছে ছিনতাই, আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো সোচ্চার না থাকায় ছিনতাই বাড়ছে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর পুলিশ বলছে ছিনতাই বন্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে পুলিশের হিসেবেই প্রতি মাসে 2 থেকে 3 গুণ হারে ছিনতাই বেড়েই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছে বিশ্লেষকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সরকার পরিবর্তনের পরে নতুন সরকারের সামনে যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে আসে তার মধ্যে অন্যতম ছিল আইন শৃঙ্খলা রক্ষা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশের কঠোর অবস্থান না থাকায় এর সুযোগ নিয়ে তখনই শুরু হয় চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। বড় ধরনের ডাকাতি সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণ করা গেলেও বাড়ছে ছিনতাইয়ের মতো ঘটনা। এর ফলে দিনে দুপুরে রাজধানীতে ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সিসিটিভির এসব ফুটেজগুলো প্রমাণ করে দেয় কতটা বেপরোয়া ও মারমুখী ছিনতাইকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিটুকুকেই অপরাধীরা পুঁজি করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধকে দমন করা অথবা এটাকে নিয়ন্ত্রণ করার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী আগে যে সোচ্চারভাবে ভূমিকা রেখেছে সেই সোচ্চারতা আমরা এখন লক্ষ্য করছি না। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় কি উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তা জানতে কথা হয় ডিএমপির এই কর্মকর্তার সাথে। দাবি করেন নিয়ন্ত্রণে আসা শুরু করছে ছিনতাইয়ের ঘটনা। যারা বিভিন্ন এলাকার চিহ্নিত ছিনতাইকারী তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে আমরা ছিনতাই প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম ছিল সেটাকে আরও জোরদার করেছি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি।
যারা বিভিন্ন পেশাদার ছিনতাইকারী ছিল, এই সংশ্লিষ্ট কাজে যারা দীর্ঘদিন ধরে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। ছিনতাই বন্ধ করার পাশাপাশি সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন অপরাধ বিশ্লেষকরা, সহমত পুলিশের। গেলে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ক্লিন ইমেজের যে সমস্ত নেতা কর্মীরা আছেন এদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে। আমাদের এলাকাগুলোতে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে একটা কণ্ঠস্বর তৈরি করা, যার মধ্য দিয়ে এই চুরি ছিনতাইয়ের সাথে যারা জড়িত এদের মধ্যে একটা সতর্ক অবস্থা তৈরি হয়। চুরি ছিনতাই যারা করেন তার অর্থের ভোগটা তারাই করেন, ব্যাপারটি এরকম এর পেছনের পৃষ্ঠপোষক আছে, তাদেরকে সহযোগিতা করেন এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে মানে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা রেখে প্রতিরোধ কর্মসূচি যখন জোরালো হবে তখন এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ট্রেন্ডটা যদি অব্যাহত থাকে, যারা পেশাগত ছিনতাইকারী রয়েছে তারা কোনোভাবেই এসব কাজে জড়িত হওয়ার সুযোগ পাবে না। আমরা চেষ্টা করছি একটা সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে ছিনতাই বা এরকম অপরাধ সমূহ কমিয়ে আনা এবং নিয়ন্ত্রণে রাখার জন্য। সেপ্টেম্বর থেকে খুব বেপরোয়া গতিতে বাড়তে থাকে ছিনতাই। খুব দ্রুত এমন পরিস্থিতির অবসান ঘটবে এবং স্বস্তি পাবে নগরবাসী, আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। অক্টোবর মাসে 98 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নভেম্বর মাসে সেটা 148 জন ছিল। ডিসেম্বর মাসে ছিল 564 জন এবং জানুয়ারিতে ইতিমধ্যে প্রায় সংখ্যা 400 জনের উপরে চলে গেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। মাদারীপুরের কালকিনিতে এবার মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হলেও পেঁয়াজের দাম আশানুরূপ না পাওয়ায় লোকসানের শঙ্কা চাষিদের। ব্যাংকে চড়া সুদ, উচ্চ মূল্যে পেঁয়াজের বীজ ও সার কীটনাশকের খরচ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা। তবে মুড়ি কাটা পেঁয়াজের সাথে সাথী ফসল করা করলা চাষ করায় কিছুটা লাভের আশা তাদের। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রতি বছরের মতো এবারও মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বিস্তীর্ণ জমিতে আবাদ করা হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ, আর সাথী ফসল হিসেবে আবাদ করা হয়েছে করলা। আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ ও করলার বাম্পার ফলনের আশা চাষিদের। তবে আগের বছরগুলোতে আগাম মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করে কৃষকরা লাভবান হলেও এবারের চিত্র উল্টো। বিক্রি করতে গেলে 4 টাকা, 5 টাকা, 3 টাকা এরকম পাচ্ছি। এটা বাজারে যদি একটু মূল্য যদি 10 টাকা 12 টাকা পাওয়া যেত তাহলে আমাদের কিষানের মূল্যটা কিছু একটা উঠতো। যখন 8 থেকে পেঁয়াজের বীজ কিনতে যাই তখন 10 থেকে 12,000 টাকা থাকে মন। যখন আমরা এটা কৃষি চাষ করে ব্যস্ত যাই তখন দাম থাকে কম, এই কারণে আমরা খুবই লসে আছি। কৃষকরা বলছেন মুড়ি কাটা পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বাড়লেও পেঁয়াজের বাজার মূল্য নিয়ে শঙ্কায় তারা। তবে সাথী ফসল হিসেবে করলা চাষ করায় পেঁয়াজের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। এই দরে আমাদের মানে ব্যাংকের ঠিক আছে লোনটা আনছি, এই লোনের টাকাটি আমরা পরিশোধ করতে পারবো না, ঠিক আছে, এরকম দামে আমরা মাল বিক্রি করি, ঠিক আছে, আমরা পুরো লসে আছি। তাইলে উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পেঁয়াজের জমিতে একই সাথে উস্তা চাষ করছি, এতে ইনশাল্লাহ ফলন ভালো হয়েছে, আমরা লাভের আশা করছি ইনশাল্লাহ। উৎপাদিত মুড়ি কাটা পেঁয়াজের ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়বে উৎপাদন, বন্ধ হবে পেঁয়াজ আমদানি প্রবণতা, বলছে কৃষি বিভাগ। প্রায় 415 হেক্টর জমিতে একই সাথে পেঁয়াজ এবং উচ্ছে চাষাবাদ হয়। এটা অত্যন্ত লাভজনক ক্রপিং প্যাটার্ন এবং পেঁয়াজের যদি ন্যায্য মূল্য নিশ্চিত হয় তাহলে এই লাভজনক প্যাটার্ন আস্তে আস্তে কৃষকদের মাঝে ছড়িয়ে যাবে, পেঁয়াজের আমদানি রহিত কমবে এবং বাংলাদেশ পেঁয়াজ চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। লক্ষ্মীপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজের সাথে সাথী ফসল হিসেবে উস্তে চাষাবাদ হয়েছে। আমাদের পরামর্শে আবহাওয়া অনুকূল থাকলে এবছর আমরা প্রতি বিঘা প্রতি পেঁয়াজ 45 থেকে 50 মন এবং সাথী ফসল হিসেবে উস্তে 60 থেকে 70 মন ফলন আশা করতে পারি। এবছর কালকিনিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 424 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 432 হেক্টর জমিতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যশোরের শেষ সীমান্তে মনিরামপুর উপজেলা সংলগ্ন ধামালিয়া ইউনিয়নের বারুনা বাজার ঈদগাহ মাঠে জামায়াতের অফিস শুভ উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক আইন বাতিল করলেন, ব্যবসা বাণিজ্য লুট করেছে, আলেমদের গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মুস্তাক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
উপস্থিত ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, মুন্সি মিজানুর রহমান। ভোট দিতে দেবেন না, মিথ্যা মামলা দেবেন, ক্যারটেকারি বাতিল করে দিলেন, ব্যবসা বাণিজ্য লুটপাট করবেন, আলেম ওলামা ইসলাম ব্যক্তিত্ব ইসলামের মূল্যবোধকে ধ্বংস করবেন। বড় বড় আলেম ওলামাদের হাজার হাজার গ্রেফতার করে তারা জেলখানায় পাঠাচ্ছিল, মনে আছে কিনা বলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেছেন, আমরা চাই ভর্তি পরীক্ষায় সকল ধরনের কোটা নিরসন করে সবাইকে সুযোগের সমান অধিকার দিয়ে বৈষম্যহীন, সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই সরকার কাজ করবে। আমাদের যেন আবারও রাজপথে এসে কোটামুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়াজ তুলতে না হয়। আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই। সরকারকে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব ধরনের ভর্তি পরীক্ষায় কোটা তুলে দিয়ে শিক্ষার্থীদের সমান অধিকারের সুযোগ করে দিতে হবে। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল কোটা আন্দোলন থেকে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিবাদে তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পিঠা উৎসবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন এম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, পিঠা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মহসিন হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বরিশালের বিসি কাউনিয়া টেক্সটাইল মোড় সংলগ্ন হজতে হানজালা রাদিয়ানহু জামে মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সাবেক হুইপ জাতীয় সংসদ ও সাবেক সিটি মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। মসজিদ কমিটির সভাপতি সাইদুর হাসান মামুন, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা আব্বাস উদ্দিন বাবলা, শাহজাহান সিরাজ সহ ১ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার আশুলিয়ায় গোড়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের জানমাল নিরাপত্তা রাখতে ও সংগঠনের সকল নেতাকর্মীদের হাতকে শক্তিশালী করতে গতকাল রবিবার বিকালে রাজধানীর ডেমরা থানায় ৭০ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদলের আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাদককে না বলি, মাদক মুক্ত সুস্থ সুন্দর জীবন গড়ি, এই স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়িতে মাদক বিরোধী শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক তারুণ্যের উৎসব 25 উদযাপন ধনবাড়িতে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025, কৃষি মেলা, পিঠা উৎসব সহ নানা আয়োজনে এই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ এ শপথ বাক্য পাঠ করান। ধনবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমকালোভাবে এই উৎসব পালিত হয়। দীর্ঘদিন যাবৎ দেশি হাঁস পালন করলেও সম্প্রতি দিনাজপুরে পার্বতীপুরে পেকিং জাতের হাঁস পালনে আগ্রহ বেড়েছে খামারিদের। স্বল্প সময় ও ব্যয়ে অধিক উৎপাদনের কারণে খামারিদের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে এ জাত। খেতে সুস্বাদু হওয়ায় বাজারে তুলনামূলক এর চাহিদাও বেশি থাকায় সংশ্লিষ্টদের বাড়িতে আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রে সহযোগিতায় এস জাতের হাঁস পালন শুরুর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে স্থানীয়রা। উপজেলার হাবড়া ইউনিয়নের
খামারিদের মাধ্যমে এ জাতের হাঁসের পালন শুরু হলেও আগামী উপজেলার প্রতিটি ইউনিয়নে এর বিস্তার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সাদা হাঁস পালন করা লাভ আছে, অল্প সময়ের মধ্যে টাকা পাওয়া যায়, সুস্বাদু ভালো, হাঁসের চাহিদাও বেশি আছে। ইকেএসএফের আর্থিক সহায়তা এবং গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত আমরা খামারিদেরকে পেকিন হাঁসের জাত সরবরাহ করেছি। এর ফলে এটা একটি বিশাল সম্ভাবনার সৃষ্টি করেছে। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর পার্বতীপুর দিনাজপুরের পক্ষ থেকে আমরা খামারিদেরকে উদ্বুদ্ধ করতেছি এই পেকিন হাঁস চাষের জন্য। দিনাজপুরের ফুলবাড়িতে সমাজসেবা কার্যালয় ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন বিভাগীয় সমাজসেবা পরিচালক। রংপুর বিভাগের বিভিন্ন কার্যালয় প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে ফুলবাড়ি উপজেলা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় সমাজসেবা পরিচালক মোসাম্মদ জিলুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব ময়নুল হক ও উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান। ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বহনের সময় 15 কেজি গাঁজা সহ কথিত 2 ভুয়া নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 9:30টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি বাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনায় বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের সামিরা শীতলতুবা এবং বাগেরহাটের কচুয়ার মারিয়া। ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়ি 3টি, মোবাইল সেট, চ্যানেল এস টিভি এবং দৈনিক সরেজমিন পত্রিকার 2টি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। ঝিনাইদহের মহেশপুরে 2024-25 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে রবি মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে যোগীহোদা সারাতলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সে সময় উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সারোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাত থেকে রক্ষা পায়, কিন্তু আপনি ফসল বোনার আগে কি ফসলের টিকা দেন?